আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগ, এদের সকলকে বলছি যে আজকে হঠাৎ করে, আপনারা সবাই জানেন যে আজকে হঠাৎ করে উত্তর জেলা যুবলীগ একটা আহ্বায়ক কমিটি করেছে। তার মানে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারি যেহেতু ঘুমন্ত অবস্থায় আছেন, ওনাদেরকে পাওয়া যাচ্ছে না, তাই এই দুইজনকে দায়িত্ব। আর এই দুইজন কারা? এই দুইজনের মধ্যে যেমন মিজান চেয়ারম্যান এবং আরেকজন, এরা হচ্ছে যে ফাইটার এই মুহূর্তে ফাইটার। মিজান চেয়ারম্যান ঢাকা শহরে প্রচুর মিছিল মিটিং করছে, ফাইটার, ফাইট করছে, সম্মান পেয়েছে সে। তো এভাবে যুবলীগ হয়তো চট্টগ্রাম মহানগর এবং আরও 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 এগুলো সবগুলোই করবে, সারা বাংলাদেশে হয়তো যুবলীগ করবে। তো যুবলীগ দিয়ে চালু হলো, এই জন্য বলছে আওয়ামী পরিবার। তার মধ্যে এখন আছে আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ। এইভাবেই আওয়ামী লীগের যে সিদ্ধান্ত, ঘুমন্ত নেতারা ঘুমেই থাকুক, নতুন নেতৃত্ব আনছে, মাত্র শুরু। আপনারা জানেন যে 1/11-এর পরে যুবলীগই সারা বাংলাদেশে তাতায়া রাখছিল, সাথে ছাত্রলীগ ছিল। তো এই যুবলীগ দিয়ে শুরু হয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ সবগুলোতে শুরু হবে, এটা হচ্ছে শিওর। আজকে যে দুজনের কথা জানেন, আগামীকাল আরও জানবেন, আরও জানবেন, আরও জানবেন। অনেক ছেলে পেলে আছে যাদের কথা আমি আপনাকে চিন্তাও করিনি, তারাও দেখেন এখন আস্তে আস্তে উঠে আসবে। হ্যাঁ, হয়তো পূর্ণাঙ্গ কমিটি দিবে না, কোনো কমিটি ভেঙে দিয়ে কমিটি দিবে না, সব ভারপ্রাপ্ত করে দিবে। আপনি পারতেছেন না ভাই, আপনি ঘুমান, ভারপ্রাপ্ত দিই। আপনি পারতেছেন না, ঘুমান, ভারপ্রাপ্ত দিই। তবে যারা এই যে এখন বিদেশে আছেন বা দেশে থেকে মুখ লুকিয়ে বসে আছেন, তাদের কপালে খারাপই আছে, চলবে। আবার যারা ওই যে গালাগালি করেন প্রচণ্ড, হাউ কাউ মাউ মাউ চাও চাও, আপনাদেরও খবর আছে। সবগুলোরই লিস্ট, স্ক্রিনশট সব যাচ্ছে নেত্রী পর্যন্ত। নেত্রীর সিদ্ধান্ত এখানে চূড়ান্ত, মানতেই হবে আপনাকে, কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত নেত্রী জারে দেয়। যেমন নেত্রী যদি কলা গাছরে বলে যে এরা মানতে হবে, এরা মানতে হবে, সেটাই হচ্ছে কাহিনী। তবে এই যে পরিবর্তন, এখন আমি এই জন্য আওয়ামী পরিবারের অন্যান্যদেরকে বলছি, এই ছাত্রলীগ, তারপরে আপনার স্বেচ্ছাসেবক লীগ, অমুক লীগ, তমুক লীগ যারা আছেন, তারা আপনাদের কি ঘুম ভাঙবে, নাকি আপনাদের নেতাকেও এইভাবে হঠাৎ করে দিয়া দিবে? কোন দিন রাতে শুনবেন যে আপনাদের নেতাদের যেহেতু নাই, হদিস নাই, আপনাদের নেতারা গেছে, শেষ। আপনারা হয়তো বলতেও পারবেন না, ঘুমের ভিতরে একটা কমিটি দিয়ে দেয় ভারপ্রাপ্ত। তো ভারপ্রাপ্ত যারা থাকবে, তারা ভারপ্রাপ্ত বেশি দিন থাকবে, তাদের ভারমুক্ত করে দিবে খুব সহসা, ভারপ্রাপ্তদেরকে ভারমুক্ত করে দিবে। তো এটা এই যে এখন শুরু হলো, এটা কিন্তু এই মাসের ভেতরে এবং আগামী মাসের মাঝামাঝি ভেতরে আরও বহু খেলা দেখবেন, আরও অনেক কিছু দেখবেন। সুতরাং এখনও যারা নেতারা ঘুমিয়ে আছেন, মনে করছেন যে আপনাদের পদ পদবি থাকবে, তাদের পদ পদবি থাকবে না। আর সংগঠন, আওয়ামী পরিবারের সমস্ত সংগঠনের কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, আপনারা শুরু করেন। কারণ অনেকেই আজকে আমাকে ফোন দিয়েও ধন্যবাদ জানিয়েছেন, ভাই আপনি ওই দিন বিভিন্ন নেতার নাম ধরে ধরে বলছিলেন কে কোন দেশে আছে, কে কোথায় আছে, সেটার ফল শুরু হয়েছে কিনা। আমি জানি না ভাই সেটার ফল শুরু হয়েছে কিনা, এটা আমি জানি না। তবে অনেকে বলে যে হয়তো আমার কারণেও এটা শুরু হইতে পারে। অদূর ভবিষ্যতে হয়তো অনেকে বলবে যে ভাই আপনার ক্রিমিনালিজমের কারণে আমাদের অমুক নেতার নেতৃত্ব চলে গেছে। এখন আবার অনেক নেতারা আছেন যারা ওই যে কমিটির হয়তো 20 জন, 25 জন, 30 জন মেম্বার আছে, তারা তাদের সাথে কথা বলেন। তারা আবার তৃণমূলের সাথে কথা বলতে গেলে ফোন বন্ধ করে আসতে ভাইগা যান। আপনাদের কপালেও খারাপই আছে, বলছি আপনাদের কপালেও খারাপই আছে। সুতরাং এখনো সময় আছে, যদি জাগ্রত হতে 2-4 দিনের ভিতরে না পারেন, তাহলে আপনাদের কপালে যে কি আছে তা বুঝতেও পারবেন না। নেত্রী মরা নেতা আর চায় না, অনেক বছর খাইছেন, তো আর মরা নেতা চায় না। এখন নেত্রীও চাই ইয়াং নেতা, কারণ নেত্রী চাইতেছে যে তৃণমূলের কর্মী সমর্থক এদেরকে নিয়ে আসা। নাহলে আপনারা এই মিজান চেয়ারম্যানের কথাই চিন্তা করেন না। কেউ চিন্তা করছিলাম এই কথা, উত্তর জেলাতে হয়তো আরও অনেক কেউ আসতো, কিন্তু পারে নাই, হে চলে আসছে। কারণ কি জানেন, হে ঢাকা শহরে অনেকগুলো মিছিল মিটিং করছে, অনেক জায়গায় কথা বলছে, সে চলে আসছে। তো এরকম মিছিল মিটিং যারা রাস্তাঘাটে চেহারা দেখাইতেছে না, কে যে কখন চলে আসে তার কোনো খবর পাবেন না। এই অগ্নিঝরা মাস পার করছি। এই মাসটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের জন্মের সময়ের মাস। এই মাসটিতে আমরা সবাই শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের,
যারা শহীদ হয়েছেন সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, হাজার বছরের বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ 7ই মার্চ এই মুক্তি সংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। 7ই মার্চের ভাষণ আপনার কি মনে হয়? 7ই মার্চে কি বঙ্গবন্ধুর ভাষণ বাংলাদেশে মানুষ শুনতে পারবে এবার? মানুষ শুনতে পারা উচিত। বঙ্গবন্ধুর এই ভাষণে মানুষকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছিল। বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন এই ভাষণের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এবং তিনি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, সেই ডাক দিয়েছিলেন। যারা 7ই মার্চে জনসভায় ছিল, আমি অনেক ছোট ছিলাম, তো আমি তো আর 7ই মার্চের ভাষণ সেখানে গিয়ে শুনতে পারিনি, কিন্তু যারা শুনেছে তারা বঙ্গবন্ধুর এই ভাষণের সাথে সাথেই স্লোগান ধরেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। একটি বক্তৃতার মাধ্যমে, একটি ভাষণের মাধ্যমে একটি নিরস্ত্র জাতিকে তিনি সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন, একটি জনযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। সেটির মাধ্যমেই আমরা 25শে মার্চ দিবাগত রাতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং পরবর্তীতে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথমে হান্নান ভাই 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান 27শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিলেন। কিন্তু স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 25শে মার্চের দিবাগত রাতে 26শে মার্চের প্রথম প্রহরেই ঘোষণা দিয়ে গিয়েছিলেন। এবং এটি তো কোনো লুকোচুরির কিছু নেই। সে এই বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেটি পাকিস্তানের তখনকার পত্রিকায় ঘাটুন, সেখানে লিখেছে শেখ মুজিব হ্যাজ বিট্রেইড, সেখানে অনেক ডন পত্রিকার হেডিং ছিল। তারপর আপনার সিবিএস নিউজ আমেরিকার, সেখানে শেখ মুজিব পুরো পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছে, রেভিলিয়ন লিডার শেখ মুজিব হ্যাজ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ ইস্ট পাকিস্তান, সেই হেডিং ছিল। অস্ট্রেলিয়ার টেলিভিশনে ছিল, পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায়, ভারতের পত্রিকায়, তখনকার পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের, আজকের পাকিস্তানের পত্রিকায়, সব জায়গায় বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছে 26 তারিখ, সেটি সব পত্রিকায় ফলাও করে প্রচার করা হয়েছে। তো এখানে তো কোনো বিকৃতি করার কোনো সুযোগ নেই। জিয়া রহমান সাহেব নিজে যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু দাবি করেন নাই যে আমি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, তিনিও কিন্তু দাবি করেন নাই। তার মৃত্যুর পরে তাকে তিনি স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে অবশ্যই পাঠ করেছিলেন, এটি সঠিক। এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, এটি সঠিক। কিন্তু তিনি স্বাধীনতার ঘোষক, এটি জিয়া রহমান সাহেব যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু কখনো দাবি করেননি। এটি পরবর্তীতে তার মৃত্যুর পর তাকে এই স্বাধীনতার ঘোষক হিসাবে তাকে উপস্থাপন করা হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা দেখলাম আসলে এই যে ঘোষণা দিয়ে আপনি ইতিহাস বিকৃতির কথাও বললেন, যদিও কর্নেল অলি সাহেব এর মধ্যে নিজে দাবি করেছেন জামায়াতে যোগ দিয়ে যে তিনি নাকি মূল আসলে ঘোষক, এরকম একটি কথা। তো আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা দেখলাম যেহেতু আপনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই ক্ষেত্রে মাত্র গতকালকেই বাংলাদেশে বা একদিন আগে এই যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকা ঘুরে গেলেন, এই সময়ে আপনার একটু পর্যবেক্ষণ, নিশ্চয়ই আপনি তো খেয়াল রাখেন সবকিছু, আপনার পর্যবেক্ষণ কি তার ভিজিটটা? আর একটা হচ্ছে খলিলুর রহমান যিনি এখনকার পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি তথ্য ফাঁস করেছেন যে তারা একা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি কথা বলা হয় সেটি তারা করেননি একা, জামাত এবং বিএনপির অনুমোদন সমর্থন নিয়ে তারা এটি করেছেন। আপনার এই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? প্রথমত পল কাপুরের সফরটা খুবই প্রাসঙ্গিক এবং এটি স্বাভাবিক। কারণ হচ্ছে একটি নতুন সরকার গঠিত হয়েছে, সুতরাং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি এই অঞ্চলের দায়িত্বে তিনি সফর করবেন, এটি স্বাভাবিক। আমরা 2024 সালে পরে আমরা সরকার গঠন করার পর তখনকার যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন রোনাল্ডো, তিনিও সফর করেছিলেন। এবং তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা, যে চুক্তিগুলো বা যে প্রতিশ্রুতিগুলো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দিয়ে গিয়েছিল সেগুলোকে ঝালাই করা,
এটি তার উদ্দেশ্য। তবে এটি এটি একেবারে স্পষ্ট, এটি যে তার উদ্দেশ্য ছিল এটি একেবারে স্পষ্ট। সুতরাং এই সফরটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। এটি অস্বাভাবিক কোনো কিছু নয়। এটি যে কোনো নির্বাচনের পর যে কোনো আমাদের দেশে অতীতেও দেখা গেছে যে মার্কিন কর্মকর্তারা সফর করেছেন নতুন সরকারের সাথে। যদিও আমাদের সরকারটা ধারাবাহিকতার অংশ ছিল, এর আগেও আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু তারপরেও ২৪ সালের নির্বাচনের পরে মার্কিন তৎকালীন সহকারী রাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছিলেন এবং আমাদের সাথে এঙ্গেজমেন্টের বার্তাই তিনি নিয়ে এসেছিলেন প্রকৃতপক্ষে। তো যাই হোক, আর খলিলুর রহমান সাহেব যেটি বলেছেন, যেহেতু এটির বিপরীতে এখনো কোনো বক্তব্য আসেনি বিএনপি বা জামাতের পক্ষ থেকে, যে খলিলুর রহমান সাহেবের বক্তব্যের পর যেহেতু আর কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং খলিলুর রহমান সাহেবের বক্তব্যটাকে এখনো পর্যন্ত আমাদের সঠিক ধরে নিতে হবে, যেহেতু এটাকে কাউন্টার করা হয়নি। জি, আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি একটু, সেটা হচ্ছে সংসদ। আর কয়েকদিন পরেই নতুন সংসদ বসবে, কিন্তু এই সংসদে দীর্ঘদিন পরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে দলটি এবং বিশেষ করে এই মাসে যাদের অবদান, সেই বাংলাদেশ আওয়ামী লীগ, আপনার যে দল, আপনি যে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আপনি সেই রাজপথেরই একজন সংগঠক নেতা হিসাবে, এই সংসদটি আওয়ামী লীগ ছাড়া কেমন হচ্ছে? সংসদে কি হবে? দেখুন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটাই তো একটি আপনার অ্যারেঞ্জড ইলেকশন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করাটাই তো দেশের অর্ধেক জনসংখ্যাকে তাদের মতামতের প্রতিফলন করার সুযোগ না দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং যে সংসদ গঠিত হয়েছে সেখানে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী কিংবা তার চেয়েও বেশি, কারণ জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট কিন্তু ৮০% উপরে। তো সুতরাং এই অর্ধেকের বেশি জনসংখ্যা যেই দলকে সমর্থন করে না, তাদেরকে বাদ দিয়ে একটি সংসদ গঠিত হয়েছে, সেখানে বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব নাই। এবং সেই প্রতিনিধিত্ব না থাকার কারণে, বিশেষ করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কারণে, প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তিকে আপনার অবদমিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে খণ্ডিত করা হয়েছে। সুতরাং সেখানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মৌলবাদী অপশক্তি সেখানে জায়গা করে নিয়েছে। সুতরাং এই সংসদ তো আসলে পরিপূর্ণভাবে জনপ্রতিনিধিত্বমূলক নয়। তো একটি অর্ধেক জনগোষ্ঠীকে অস্বীকার করে, তাদের মতামতকে উপেক্ষা করে একটি সংসদ গঠিত হয়েছে। সুতরাং এটি জনপ্রতিনিধিত্বমূলক, প্রকৃতপক্ষে সব জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সংসদ নয় এটি। জি, কিন্তু এই সংসদে আমরা তো যে অধ্যাদেশগুলো, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতগুলো অধ্যাদেশ দিয়ে গেছেন, যদিও আদালতের আবার একটা রুলও আমরা এর মধ্যে দেখলাম, তো এখন এই অধ্যাদেশগুলো যদি সংসদে বিল আকারে ওঠে, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন সংসদে সবগুলোই তুলবেন, আইনমন্ত্রীও তাই বলেছেন যে প্রত্যেকটা তারা বিল আকারে তুলবেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, আপনি কতটা আশাবাদী যে এই সংসদ থেকে কি কিছু আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক কিছু আসবে কিনা? দেখুন, শুধু তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো নয়, বিশেষ করে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। জুলাই এবং আগস্ট মাসে যে অনাচার হয়েছে, পুলিশ হত্যা, হাজার হাজার পুলিশ হত্যা, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, মব সন্ত্রাস করে আমাদের নেতাকর্মীদের হত্যা। আপনার মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সে তার 12 দিন বয়সী সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েছিল ডিসপেন্সারিতে, তাকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়। আপনার মনে আছে নিশ্চয়ই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা, সে খাবার কিনতে গিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানগুলোতে, তাকে পিটিয়ে হত্যা করা হয়। এবং অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়, লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল, পুলিশ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই যে বর্বরতা, এই বর্বরতার কোনো বিচার হবে না বলে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অধ্যাদেশের মাধ্যমে। তো এখন এটি দেখার বিষয় যে এই বর্বরতাকে আপনার বৈধতা বিএনপি দিয়ে আপনার বিগত সরকারের যে অনাচার, সেটির দায় বিএনপি নেবে কিনা, সেটি হচ্ছে এখন দেখার বিষয়।
এবং এই বিচারহীনতার সংস্কৃতি এই অধ্যাদেশের মাধ্যমে যেটি আপনার রচনা করা হয়েছে, সে একই পথে বিএনপি হাঁটবে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। আর বিএনপি নেতারা বারংবার বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কদিন আগে আমি ডক্টর মঈন খানের বক্তব্য শুনছিলাম, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন তিনি আসলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে ইঙ্গিত করেই কথাটি বলেছেন বলে আমি মনে করি। তো এখন দেখার বিষয় যে অধ্যাদেশগুলো এই আপনার আওয়ামী লীগের রাজনীতি করার যেটি মৌলিক অধিকার, যেটি মানবাধিকার এবং মৌলিক অধিকার এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের অধিকার, সেই অধিকার বঞ্চিত করার, সেই অধিকার হরণ করার যে আপনার জঘন্য কাজটি বিগত সরকার করে গেছে, সেই কাজগুলোকে বিএনপি বৈধতা দিবে, নাকি এগুলোকে রহিত করে বাংলাদেশে আইনের শাসনের পথ উন্মোচিত করবে এবং গণতান্ত্রিক পথযাত্রার পথ উন্মোচিত করবে, সেটি এখন দেখার বিষয়। জি, একদমই। আমি একটু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুললেন, এর আগে থেকে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আপনারাই না, সাধারণ মানুষও ডক্টর ইউনূস এবং তার অনেক উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছিলেন, কিন্তু তেমনটা গুরুত্ব হয়তো দেওয়া হয়নি। আপনি নিজে সহ আন্তর্জাতিক মহলকেও অনেক অভিযোগ আপনারা দিয়েছেন, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো রাষ্ট্রপতি নিজে যখন এই অভিযোগগুলো তুললো, এখন কি মনে হয় এই ডক্টর ইউনূসের বিষয়ে কিংবা তার উপদেষ্টাদের বিষয়ে বিএনপি সরকার, বিশেষ করে তারেক রহমান, আসলে কি কোনো পদক্ষেপ নিবে? আপনার তারা নিবে কি নিবে না আমি জানি না, তবে আমি বলতে পারি নেওয়া উচিত। যখন স্বয়ং রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ স্থাপন করেন, সেই অভিযোগগুলো সত্য। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর হিম, কারণ গুরুজনকে সম্মান করার শিক্ষা আমার পরিবার দিয়েছে, আমার জননেত্রী শেখ হাসিনাও দিয়েছে। সুতরাং আই হ্যাভ অল দ্য রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো, তিনি রাষ্ট্রীয় কোনো আচার কখনো মানেননি। তিনি যখন গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন, তখন সরকারের অনুমতি নিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে তার বিদেশ যেতে হতো, কখনো অনুমতির ধার ধারেননি। তিনি যখন প্রধান উপদেষ্টা হলেন, তখন নিয়ম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রতিবার বিদেশ থেকে ঘুরে আসার পর তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতেন। রাষ্ট্রপতির সাথে দেখা করে তিনি তাকে অবহিত করতেন। তারই নির্বাচিত করা রাষ্ট্রপতি তার চেয়ে বয়সে ছোট, এবং তার সাথে তিনি দেখা করতেন, দেখা করে তাকে প্রাইজ করতেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এগুলোর কোনো ধার ধারেননি। রাষ্ট্রীয় আচার হচ্ছে কোনো আন্তর্জাতিক চুক্তি হলে সেটি রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়, সেটি তিনি কখনো করেননি। আর উপদেষ্টাদের বিরুদ্ধে তো অনেক আপনার অভিযোগ, সেই অভিযোগগুলোর অবশ্যই তদন্ত হওয়া উচিত, এবং যদি সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, অনাচার যদি এবং মব সন্ত্রাসের যে রাজত্ব বাংলাদেশে কায়েম হয়েছে, সেগুলোর দায় তো আপনার এই উপদেষ্টারা এড়াতে পারেন না। ৩২ নম্বর যখন ভাঙা হয়, তখন সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, আজকে চিন্ময় প্রভু একজন আপনার ধর্মীয় নেতা, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, এখনো কিন্তু জামিন হয়নি। তারপর মব সন্ত্রাস করে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে কি তখনকার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? আমাদের ৭৬ বছর বয়স্ক আমাদের নেতা ডক্টর নুরুল মজিদ হুমায়ুন সাহেব, ৭৬ বছর শিল্পমন্ত্রী ছিলেন, একজন ভদ্র মানুষ, তার লাশের হাতে হাত করা এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ৮৬ বছর বয়স্ক আপনার রমেশ চন্দ্র সেন, এবং তাকে আধা ঘন্টার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে টেবিলে খাবার পড়েছিল, সেই খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাকে ধরে নিয়ে গেছে এবং হাত করা পড়িয়েছে। ৮৬ বছর বয়স, তিনি কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করেছেন। এরকম আরো বহু ২ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। এই অনাচারের দায় তো তারা এড়াতে পারেন না। আপনি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের কথা বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে একটু সঠিক তদন্ত করা হোক, তখন তো বেরিয়ে আসবে। তো সুতরাং আমি মনে করি যে এগুলোর বিচার হওয়া প্রয়োজন, এগুলো তদন্ত করে অবশ্যই এগুলোর বিচার হওয়া প্রয়োজন।
এখন এই সরকার কিংবা আহ, আহ, তারেক রহমান সাহেব, নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি কি করবেন আমি জানি না, কিন্তু এটির বিচার হওয়া প্রয়োজন। আপনি মাঝখানে যেটি বললেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডের কথা, পুলিশ হত্যার কথা বললেন, পুলিশ হত্যার একদম এই সরকারটি, তারেক রহমান সরকার মানে গঠনের পরপরই প্রথমেই কিন্তু সালাউদ্দিন সাহেব এবং আরো একজন বলছিলেন যে পুলিশ হত্যার তদন্ত করা হবে, কিন্তু পরক্ষণেই আবার সেটি তারা দেখলাম যে উল্টে গেলেন, এখন বলছেন যে না, তদন্ত করবে না, যেহেতু জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন। তাই কি তারা কি এই পুলিশ হত্যাকে আসলে ঝুলিয়ে রাখতে চায় নাকি না, এটি আদৌ করবেই না? জুলাই সনদ তো অলরেডি আদালতে কোয়েশ্চেন হয়েছে, এবং জুলাই সনদ যদি কোয়েশ্চেন হয়ে যায়, ফাইনালি যদি জুলাই সনদ আপনার সংসদ কর্তৃক যদি রেটিফাইড না হয়, তাহলে তো অনেক কিছুই হতে পারে। সুতরাং সাবজেক্ট টু মেনি থিংস। তো আমি মনে করি এগুলোর বিচার হওয়া প্রয়োজন। জি, আপনি দেশে আর রাজনীতির খোঁজ খবর রাখছেন, আপনার এলাকার রাজনীতির, এলাকার নেতা কর্মীদের খোঁজ খবর রাখছেন, বাইরে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনি ঘুরে ঘুরে এখনকার এই যে গত 18 মাসে ইউনূস সরকার যে অন্যায় অপরাধগুলো করেছে এগুলো বিভিন্ন মহলকে জানান দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখনও, বিভিন্ন অঙ্গনের সাথে, আন্তর্জাতিক বিভিন্ন মহলের সাথে আপনার যোগাযোগ আছে, সেই সূত্রে আপনি এখনো কাজ করছেন। ওনারা এখন কি বলছেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে দেশের মধ্যে, সেটা কি আন্তর্জাতিক মহলের কানে কি যাচ্ছে? তাদের মধ্যে কিছু পরিবর্তন এসছে কিনা? আপনার পর্যবেক্ষণটা কি আছে বা আপনি কি দেখছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেমন বাংলাদেশের অনেক মানুষের অনেক প্রত্যাশা ছিল, যে উনি একেবারে দেশটাকে সাজিয়ে দিবেন, অনেকে মনে করেছিল, কিন্তু কেউ কেউ, বিদেশিদেরও অনেকে মনে করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যে একজন প্রচন্ড ব্যর্থ মানুষ, সেটি এখন দেশের মানুষ যেমন বুঝেছে, ইউরোপ আমেরিকায় যারা তাকে শুরুতে সমর্থন দিয়েছিল গদগদ হয়ে, তারাও এখন বুঝতে পেরেছে। শুধু এখন বুঝতে পেরেছে না, অনেক আগে বুঝতে পেরেছে। ইউরোপে এসে তিনি কোনো বায়োলেটারাল মিটিং করতে পারেননি কারোর সাথে, তিনি কোনো বায়োলেটারাল আমন্ত্রণ পাননি, তিনি সবসময় মাল্টিলেটারাল ফোরামে এসেছেন। আমি এখন লন্ডনে এসেছিলেন, এবং এখানে এসে কেউ তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যায়নি, কেউ না, আমাদের মিশনের কর্মকর্তারা গিয়েছিল, আর কেউ না। এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, এবং প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানোও হয়নি যে প্রধানমন্ত্রী কেন দেখা করতে পারবেন না, এবং কোনো মন্ত্রী তার সাথে দেখা করেননি। একজন মন্ত্রীর সাথে উনি গিয়ে দেখা করেছিলেন, তো ইটালিতে গিয়েছিলেন মনে আছে, কেউ দেখা করেনি, কেউ রিসিভ করতে যায়নি। তিনি রোমের মেয়রের অফিসে গিয়ে নিজে গিয়ে দেখা করেছেন, হ্যাভিং দ্য স্ট্যাটাস অফ প্রাইম মিনিস্টার। আমাদের দেশের এটা তো ওনার মর্যাদা শুধু নয়, দেশের মর্যাদার তো প্রশ্ন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্ট্যাটাসের মানুষ, তিনি হি ওয়াজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ, তিনি গিয়ে মেয়রের সাথে গিয়ে দেখা করেছেন। সেখানে মেয়র মূল চেয়ারে বসে আছে, পায়ের উপর পা তুলে, আর উনি পাশের চেয়ারে আপনার অডিয়েন্সের সোফায় বসা ছিলেন আর কি, সোফায় বসে আছে। নর্মালি হচ্ছে কি, এখানে পাশে আরেকটা চেয়ার দেওয়া হয়, এটাও কিন্তু একটা রাষ্ট্রীয় আচারের অংশ। আমি তো পররাষ্ট্রমন্ত্রী শুধু ছিলাম না, আমি জননেত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন আমি তার পার্সোনাল উইংয়ের স্টাফ হিসাবে আমি পররাষ্ট্র বিষয়গুলো দেখভাল করতাম। তো এটি রাষ্ট্রীয় আচারের অংশ, তো সেটিও মানা হয়নি। তো এখানে উনার সম্মান গেছে, শুধু তা নয়, দেশের সম্মানও গেছে সাথে। তারপর আমি জানি আরো বেশ কয়েকটি দেশে উনি আসতে চেয়েছিলেন, ওরা আউটরাইট না করে দিয়েছিল। তো সুতরাং সবাই, এমনকি আমি যতদূর জানি, ইউরোপ থেকে শক্তিশালী কয়েকটা দেশ ওনাকে বলেছিল স্টেপ ডাউন করার জন্য, তিনি তখন তাদের কথা শুনেননি। অনেক আগে 7-8 মাস যাওয়ার পরে তাকে স্টেপ ডাউন করতে বলেছিল তাড়াতাড়ি, কিন্তু উনি তখন শুনেননি সেই কথা, এবং এতে তারা বিরক্তিও প্রকাশ করেছে। সুতরাং ওনার ব্যাপারে যে ইলিউশনটা ছিল, সেটি বহু আগে আপনার উবে গেছে। তিনি যে একজন প্রচন্ড ব্যর্থ মানুষ, এটি যেমন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় যে প্রচন্ড ব্যর্থ মানুষ, এটি দেশের মানুষ যেমন বুঝতে পেরেছে, আন্তর্জাতিক অঙ্গনেও সবাই বুঝতে পেরেছে, তার মিত্ররা, তার শুভাকাঙ্ক্ষীরা সবাই বুঝতে পেরেছে।
তিনি এই যে মাত্র বিদায়ের দুদিন আগে নিজের যে প্রোটেকশনের জন্য আলাদা নিজেকে ভিআইপি হিসেবে একটা সার্কুলার করলেন নিরাপত্তা পাওয়ার জন্য। এটা কি এর আগে কি কখনো এরকম হয়েছে আপনার জানা আছে? কখনো এরকম হয়নি। নর্মালি আউটগোয়িং প্রাইম মিনিস্টার ফর 1 মান্থ অর যদি ক্ষেত্র বিশেষে 2 or 3 মান্থসের জন্য নিরাপত্তা পায়, যে সেটি কনভেনশন ছিল। কিন্তু এই ধরনের নিজেকে নিজে ভিভিআইপি ডিক্লেয়ার করা এটি কখনো হয়নি। না, এটা ওনার সাথে ওনার কাজকর্মের সাথে অবশ্য এটা সামঞ্জস্যপূর্ণ। কারণ তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর নিজের প্রতিষ্ঠানের নামে তিনি বিশ্ববিদ্যালয় নিয়েছেন, মেডিকেল কলেজ নিয়েছেন, আদম ব্যাপারের লাইসেন্স নিয়েছেন, ডিজিটাল ব্যাংকিং নিয়েছেন, তারপর আপনার 600 কোটি টাকা মাফ করেছেন ট্যাক্স, আবার আগামী 5 বছর ট্যাক্স দিতে হবে না তার স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, সেগুলো তিনি করেছেন। সুতরাং এই কাজগুলো যিনি করেছেন তার সাথে তার এই অর্ডার সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এটি রাষ্ট্রের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ এটি দুটি কারণে তিনি করেছেন। একটি হচ্ছে তার মনে নিশ্চয় ভয়, তিনি যে অনাচারগুলো করে গেছেন, তিনি যে মব সন্ত্রাস চালু করে গেছেন, সেটির কোনো আবার নিজেই শিকার হচ্ছেন কিনা সেটি তিনি হয়তো আশঙ্কার মধ্যে আছেন, সেই কারণে সেটি করে গেছেন। আরেকটি হচ্ছে আপনার ওই নিজের জন্য সবকিছু করার যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি থেকে এটি করেছেন। এটি কখনো এটি হয় না, এটি বেআইনি। তিনি যেটি করেছেন সেটি বেআইনি। জি, আমরা একদম শেষ পর্যায়ে একটু রাজনৈতিক একটা প্রশ্ন আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই এবং সেটার উত্তরটা নিয়ে আমরা শেষ করব। এটি হচ্ছে, আমরা নির্বাচনের আগে দেখলাম অনেক দেশই ইনক্লুসিভ একটু নির্বাচনের কথা বলেছিল। প্রতিবেশী দেশ ইন্ডিয়া, তারা তো বারবারই একই কথা বলেছে, একই জায়গাতে তারা ছিল, কিন্তু সেই ইনক্লুসিভ নির্বাচনের আবার ব্যাখ্যা আবার কোনো দেশ থেকে ভিন্নভাবে দিয়েছিল। এখন এই নির্বাচনের পরে অনেকের মধ্যে এক ধরনের আবার একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিচুয়েশন বা পরিবেশ তৈরিরও একটা কথাবার্তা বিভিন্ন জায়গা দিয়ে শোনা যাচ্ছে। এটা নিয়ে কোনো দেশ হয়তো কাজও করছে। আপনি কতটা আশাবাদী যে বিএনপি সরকার, তারা গণতন্ত্রের কথা বলে, আপনি একটু আগে মঈন খানের কথা বলছিলেন, রেফারেন্স তুললেন, কতটা আশাবাদী যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে রাজনীতির ধারায় ফিরতে পারবে এবং এই বিএনপি সরকার সেই স্পেসটা আর ক্ষেত্রে একটু অগ্রগামী হবে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পরিবেশ তৈরিতে? প্রথমত আমি আশাহত হতে চাই না, কারণ বিএনপি সরকারের এখনো 1 মাসও পূর্ণ হয়নি এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক নেতাকর্মী জামিন পাচ্ছে এবং অনেকেই এখন জেলখানা থেকে বেরিয়ে এসছে। সুতরাং আমি আশা রাখতে চাই প্রথমত, এবং দ্বিতীয়ত আমি মনে করি যে আওয়ামী লীগকে ব্যান করে রেখেই তো ব্যান করা যায় না। আওয়ামী লীগ তো প্রতিটি ঘরে আছে, আওয়ামী লীগ প্রতিটি মহল্লায় আছে। সুতরাং তার কার্যক্রম স্থগিত করে রেখে আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগ একটি নিষিদ্ধ বা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন নয়। সুতরাং আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে রেখে নিষিদ্ধ করা যায় না। এটি নিশ্চয়ই বিএনপির নেতৃবৃন্দ উপলব্ধি করেছেন বা করতে পারবেন। তো আমি এজন্য আশা করি যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি আপনার বৃদ্ধি করতে হয়, যে আজকে যে মৌলবাদী জঙ্গিবাদী অপশক্তির উত্থান ঘটেছে, মব সন্ত্রাসের যে উত্থান ঘটেছে, এগুলোকে যদি অবদমন করতে হয়, তাহলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তির কর্মকাণ্ড তাড়াতাড়ি সচল করা প্রয়োজন। সেটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্যই সহায়ক হবে। এবং আমি আরেকটা যেটি বলতে চাই, যে আপনি হয়তো প্রশ্ন করবেন তার আগে আমি বলে দিতে চাই, বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় আপনার দুর্বলতা হচ্ছে সাংঘর্ষিক রাজনীতি, পলিটিক্স অফ কনফ্রন্টেশন এবং পলিটিক্স অফ হেট অ্যান্ড হেট্রেট, হিংসার রাজনীতি অ্যান্ড পলিটিক্স অফ ডিনায়াল, সবকিছুতে না বলার সংস্কৃতি। সরকার যেটা করবে সেটার বিরুদ্ধে আমার বলতে হবে, বিরোধী দল যেটা বলবে সেটার বিরুদ্ধে আমাকে বলতে হবে আমি যে সরকারে আছি। এই রাজনীতি থেকে বের হয়ে আসা প্রয়োজন আমাদের এখন রাজনীতি হওয়া উচিত পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট, একে অপরের সাথে এঙ্গেজমেন্ট, এবং পলিটিক্স অফ কনসালটেশন, কনফ্রন্টেশনের পরিবর্তে পলিটিক্স অফ কনসালটেশন, এবং পলিটিক্স অফ আপনার ডিনায়ালের পরিবর্তে পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট, এটি হওয়া দরকার।
এবং ঘৃণার রাজনীতির এই অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। এবং সেজন্য আমি মনে করি যে একটা এনভায়রনমেন্ট তৈরি করার দায়িত্ব যারা দেশ চালাচ্ছে, দেশ চালানোর যেভাবেই হোক, আমাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন করে হলেও তারা দেশ চালানোর দায়িত্বটা নিয়েছেন। তো তাদেরই মূল দায়িত্ব হচ্ছে সেই এনভায়রনমেন্টটা তৈরি করা। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ অবশ্যই সহায়ক শক্তি হিসাবে এই কাজ করবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা কথা শুনছিলেন ডক্টর হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী, সাবেক বন পরিবেশ মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের মাঠের রাজনীতি করা মানুষ। তিনি বললেন যে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারের সময় কি হয়েছে, এখন কি হচ্ছে, বিএনপি সরকারের সঙ্গেও কিভাবে আওয়ামী লীগ সহায়তার হাত বাড়াতে আগ্রহী আছে যদি তারা সেই পরিবেশটি তৈরি করতে পারে, এই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে হিংসাত্মক রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ এটি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি তিনি এও বলেছেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ঠেকাতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জোর আরো বাড়াতে হবে। পাশাপাশি তিনি আরো বেশ কিছু বিষয়ে কথা বললেন। আশা করি তার কথাগুলো আপনারা শুনলে, মনোযোগ দিয়ে শুনলে নতুন কিছু চিন্তার খোরাক আপনাদের মধ্যেও তৈরি হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।